প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা বলেছেন, তিনি বুঝাতে চেয়েছেন প্রফেসর ডক্টর ইউনূসের বিভিন্ন কর্মকাণ্ডগুলো সবই অনৈতিক, সবই মানে এক কথায় দুঃখজনক, এবং কি জনগণকে বিভিন্ন জায়গায় হয়রানি, হেয় এবং জনগণের ক্ষতি করে এই পর্যন্ত এই পর্যায়ে এসেছে। চলুন শুনে আসি শেখ হাসিনা কি বলেছেন। 1990 সালে 6,000 টাকা বেতনে এমডি চাকরি করতো কিন্তু ইউনূস, গ্রামীণ ব্যাংক তার হাতে করা না। কিন্তু সারা বিশ্বব্যাপী মিথ্যা কথা বলে এমন একটা ভাব যেন এটা তিনিই তৈরি করেছেন। আজকে তার সম্পদের পাহাড় শুধু বাংলাদেশে না, দেশে বিদেশে। পূর্বাঞ্চলে ইউনূস তো যা করে তার হয় ট্রাস্ট না ফান্ড একটা কিছু করে। সেখানে 68 একরের বেশি জমি ইউনূসের সেখানে নেওয়া আছে, এবং সেখানে একটা রিসোর্ট করা আছে, তার নাম হলো নিসর্গ। তিনি মাঝে মাঝে পিকনিকও করেন, মিটিংও করতে যান। কথা বললো এত টাকা কিভাবে কিনলো এই জমি? তাহলে তার 68 একরের বেশি যে জমি, অর্থাৎ প্রায় 180 বিঘার মতো জমি তার। উত্তরাতে তার 5 একরের বেশি জমি, দেয়াল দিয়ে ঘেরা, বাইরে কেউ সেখানে ঢুকতে পারে না। গ্রামীণ ব্যাংকের যে লভ্যাংশ সেটাও কিন্তু গ্রামীণ ব্যাংকে যায় না। গ্রামীণ ফোনের যে লভ্যাংশ সেটার কথা ছিল গ্রামীণ ব্যাংকে যাবে, 1 টাকাও দেয় না। শ্রমিকের অর্থ আত্মসাৎ করেছে, শ্রমিকরা মামলা করেছে, শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ইউনূস। শুধু তাই না, গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা সরিয়ে গ্রামীণ কল্যাণ নামে একটা ফান্ড করে সেখানে সেই টাকা রাখা। আবার গ্রামীণ কল্যাণ ফান্ড থেকে টাকা দেওয়া হয় গ্রামীণ ব্যাংকের 2% সুদে। অত টাকা কিন্তু গ্রামীণ ব্যাংকের। সেবার নাম করে গ্রামীণ মানুষকে সেবা দেবে এই নাম করে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় 6,000 কোটি টাকা জমি ক্রয় করেছে। কয়টা মানুষকে স্বাস্থ্য সেবা দিয়েছে, কয়টা মানুষের সেবা দিয়েছে আমরা কমিউনিটি ক্লিনিক করে জনগণের দুর্গায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছি। 30 প্রকার ওষুধ আমরা বিনামূল্যে দিচ্ছি। এখন আমরা শুনছি যে সেই জমিটাকে বিক্রি করবে, কারণ সে টাকা পাচার করবে। গ্রামীণ টেলিকম নামক একটা কোম্পানি সেই টাকা গ্রামীণ টেলিকম ট্রাস্ট নামে একটা ফান্ড করে সেখানে রাখা থাকে। এই টাকা থেকে গরিব মানুষকে কোনোদিন কোনো রকম সাহায্য করা হয়নি। অথচ আমার কাছে যখন গ্রামীণ ফোনের ব্যবসা চেয়েছিল, তো এটাই বলেছিল যে সে এই টাকা গ্রামীণ ব্যাংকে দেবে এবং এখান থেকে দরিদ্র মানুষকে সে সাহায্য করবে, তাদেরকে টাকা দেবে। আর ওই গ্রামীণ ফোন গ্রামের মেয়েরা ব্যবহার করে টাকা কামাই করবে। তারা কি কোনো ব্যবহার করতে পেরেছে? পারে নাই, তাদের কিছুই দেওয়া নেই। কারণ গ্রামীণ ব্যাংকে দেশি বিদেশি যারাই টাকা দিয়েছে সব টাকা দিয়ে সে কি করেছে, সেখানে একটা কোম্পানি খুলেছে। কিন্তু তার একটা কোম্পানিও কিন্তু কোনোদিন লাভের মুখ দেখে না। একটা কোম্পানি কিন্তু লাভ নেই। আজকে গ্রামীণ কল্যাণ ফান্ড করেছে, সেখানে এফডিআর করা 26টা ব্যাংকে 122টা এফডিআর, সেখানে 2,253 কোটি 30,96,627 টাকা রয়েছে। আর গ্রামীণ টেলিকমে 128টা এফডিআর 24টা ব্যাংকে, এবং সেখানে এই 24টা ব্যাংকে 2,721 কোটি 30,86,250 টাকা এফডিআর করে রেখে দিয়েছে। এবং ইউনূসের ব্যক্তিগত অ্যাকাউন্ট সেখানে 118 কোটি টাকা 2023 সালেই পাওয়া গেছে, 2023 সালেই ছিল। এবং 3টা ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক এবং রূপালী ব্যাংক, এইখানে তার 2023 সালে 118 কোটি টাকা ছিল। 6,000 টাকা বেতনের এমডি সাহেব এত টাকা পেল কোথায়, জিজ্ঞেস করেন তো একটু। আবার আরো আছে প্রফেসর ইউনূস ট্রাস্ট, সেখানে 72 কোটি 15 লক্ষ টাকা। ইউনূস ফাউন্ডেশন, সেখানে আবার 6 কোটি টাকা। আবার ইউনূস ফ্যামিলি ট্রাস্ট, সেখানেও 5 কোটি 17 লক্ষ টাকা।
এটা গেল এখন। 2001 সালে থেকে তার বিভিন্ন ব্যাংকে 66 কোটি টাকা আসে। আর 2006 থেকে 2008 সালে যখন রয়েছে তত্ত্বাবধায়ক সরকার আমলে, সেই সময় ইউনূসের ব্যাংকে 47 কোটি 89 লক্ষ 96,652 টাকা। কোথা থেকে টাকাগুলো আসছে সেটা কি জবাব দেবে? ইউনূসের আরেকটা অ্যাকাউন্টে 77 কোটি 37 লক্ষ 69,000 টাকা আছে। 9 কোটির টাকা দিয়ে গুলশানে ফ্ল্যাট কিনেছে, যেটা কি পারিবারিক ট্রাস্ট ফান্ডের মাধ্যমে। এবং ওই পারিবারিক ট্রাস্ট ফান্ড মানে যা কিছু টাকা বৈধ অবৈধভাবে কামাই করুক সেখানে রাখতে পারে, আর যা কিছু তারা খরচা করতে পারে কোনো ট্যাক্স সে দেয় না। এটা হলো ইতিমধ্যে ইউনূস 1111 কোটি টাকার উপর তার কাছে ট্যাক্স পাওনা, কিন্তু এই ট্যাক্স কিন্তু আজ পর্যন্ত সে দেয়নি। তারপর আপনারা জানেন যে 666 কোটি টাকার ট্যাক্সের মামলা হয়েছে। এই আগস্ট মাসের 6 তারিখে সেই মামলা রায় দেওয়ার কথা, তখনই সে এই গোলমাল বাঁধিয়ে বিদেশি মদদ নিয়ে দেশের ভিতরে সকলকে একটা ধোঁকাবাজি দিয়ে ক্ষমতা দখল করলো। ক্ষমতা যে বসলো, ক্ষমতা বসে তার বিরুদ্ধে যত মামলা, সব মামলা টামলা প্রত্যাহার করে নিল। এখন তো আরো খবর পাওয়া যায় ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা এই সমস্ত অর্থ, আমি 7,97,000 কোটি টাকা বাজেট দিয়ে আসছি। আমার সামাজিক নিরাপত্তা 116টা প্রজেক্ট, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এমনকি মুক্তিযোদ্ধাদের ভাতা সব বাতিল দিচ্ছে না। এই টাকাগুলি কোথায় গেল? আমরা বাংলাদেশে ছাত্রছাত্রীদের আমরা বৃত্তি দিই, উপবৃত্তি দিই এবং উচ্চশিক্ষা বৃত্তি দিই, সে টাকা বন্ধ। 1 কোটি পারিবারিক কার্ড করলাম টিসিবির মাধ্যমে, যাতে করে 30 টাকা কেজি চাল এবং অল্প দামে ডাল, তেল, চিনি কিনতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি। সেখান থেকে প্রায় 43 লাখ কার্ড বাতিল। তো ওই টাকাগুলি কোথায় গেল? আর এখনো সে টাকা কোনো হিসাবই নাই, আর মানুষ আজকে হাহাকার করে বেড়াচ্ছে। আপনারা দেখেছেন, মানুষ যখন টিসিবির টাকে স্বল্প মূল্যে চাল, ডাল, তেল, চিনি কেনার জন্য মানে হাহাকার করছে, ছুটছে, হ্যাঁ, সেখানে আমরা দেখি যে একটা নতুন দল বানিয়েছে তারা, কি তাদের সমন্বয়ক আরো ছাত্রদের দিয়ে রাজনৈতিক দল। সেই দল আবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টি দিল, সেখানে 1300 লোকের দাওয়াত। এক প্লেট ইফতারের দাম 12,500 টাকা করে, প্রায় 2 কোটির কাছাকাছি টাকা তারা খরচাই করলো এক ইফতার পার্টিতে। যে পার্টিটা কেবল তৈরি হলো, এই পার্টি এত টাকা কোথা থেকে পেল? তার জবাব দেবে? তার উপর আজকে সমানে দেশের মানুষকে বঞ্চিত করে, মানুষের অর্থ আত্মসাৎ করে আজকে সমানে টাকা পাচার করছে। দুবাই, সিঙ্গাপুর, ইটালি, মোনাকো, ফ্রান্স, ভিয়েতনাম হয়ে এই অর্থ পাচার করে যাচ্ছে। ফ্রান্সে তার ফ্ল্যাট আছে, কত টাকার ফ্ল্যাট? আবার শুনি $2 বিলিয়ন নাকি তার ওখানে ইনভেস্টমেন্ট আছে। ইটালিতে তার ইনভেস্টমেন্ট, আমেরিকা ইনভেস্টমেন্ট এবং অন্যান্য আফ্রিকান কান্ট্রি, পৃথিবীর বিভিন্ন দেশে তার সামাজিক ব্যবসা আর বিভিন্ন ইনভেস্টমেন্ট, হাজার হাজার কোটি টাকা। তাদের টাকা কোথা পেয়েছে টাকা, সেই হিসাব তাকে দিতে হবে। এবং তার বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের অর্থ পাচার এবং গ্রামীণ টেলিফোনের অর্থ পাচার, এই মানি লন্ডারিং এর যে মামলা ছিল তার বিরুদ্ধে, সে মামলা তো সে প্রত্যাহার করে নিয়েছে। সে ট্যাক্স ফাঁকি দেয়, সে ট্যাক্সের মামলাও প্রত্যাহার করে নিয়েছে। ক্ষমতা এসে আগে নিজেটা গুছিয়ে নিল। ওই এই সৎসাহস তো হলো না যে ঠিক আছে মামলা লড়াই করুক, মামলা দেখুক কি আছে, সেটা তো সাহস নাই, কারণ সেটা সে করে না। তার তো লুটে খাওয়াটাই অভ্যাস এবং লুটে খেতেই আসছে এখানে। এগুলি সমস্ত তথ্য আমরা জোগাড় করছি। আজকে আমাদের বিরুদ্ধে দুর্নীতি কথা বলে আমরা নাকি বিদেশের সম্পদ আছে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কোথায় আমার কি সম্পদ আছে সেটা তাদের বের করতে হবে।
মানুষকে বিভ্রান্ত করার জন্য এরকম মিথ্যা অপবাদ দেওয়া, এটা আমরা সহ্য করব না। আজকে অবশ্যই ওই দুদকের আইনজীবী যে কথা বলেছে, আমার কোথায় কোথায় বিদেশে টাকা আর সম্পদ আছে, তাকে সেটা একদিন প্রমাণ করতে হবে, নইলে এর জন্য তার একদিন বিচার হবে। আর ইউনুসের যে প্রেস সেক্রেটারি, সে কই নিজের কথা তো বলে না, একদিন বললো তাকে তো আসলে জনগণ তো এখন ইউনুসের সরকারকে গণশত্রু বলে। তো এই গণশত্রু জঙ্গি সরকার, তাদের সবকটাই তো আপাত মস্তক হচ্ছে দুর্নীতিতে ভরা, এবং সময় টাকা বানানো ছাড়া আর টাকা পাচার ছাড়া আর কোনো কাজ তারা করতে পারছে না। মানুষের দিকে খেয়ালই নেই। আজকে মানুষ যে কি কষ্টে আছে, আর তারা তো দেশটাকে ধ্বংস করতে এসেছে। এবং এই যে আজকে 7 মাসের মধ্যে বাংলাদেশের অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে, আমরা বাংলাদেশের মানুষের দারিদ্র্যের হার কমিয়েছিলাম, আজকে আবার তা বৃদ্ধি পেয়েছে। হয়তো দরিদ্রের হার কমিয়েছি, মাত্র 5% ছিল, আজকে 8-9% বেড়ে গেছে। আজকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ একটি দেশ, আজ খাদ্য অভাব দেখা দিয়েছে। সব ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, আজকে বিদ্যুৎ নাই, পানির অভাব, নানাভাবে দেশটাকে একেবারে তছনছ করে দিল। সবচেয়ে দুর্ভাগ্য যে একটা মানুষের ক্ষমতার লোভ যে একটা দেশকে কত ক্ষতিগ্রস্ত করতে পারে, সেটাই আজকে দেখা যাচ্ছে। আজকে মানুষের কথা বলার কোনো স্বাধীনতা নাই। অথচ আমার সময় বলা হতো যে আমাদের সময় নাকি কথা বলতে পারে না। বাংলাদেশে একটা টেলিভিশন ছিল, 96 সালে আসার পর আমি তো বেসরকারি খাতে টেলিভিশনও মুক্ত করে দিই। ডিজিটাল টেলিফোন, মোবাইল টেলিফোন সব কিছু তো আমার হাতেই করা, কোনটা করিনি বাংলাদেশের জন্য? আজকে প্রত্যেকটা জিনিস তারা ধ্বংস করছে, যেন একটা ধ্বংসের খেলায় নেমে গেছে। অথচ একজন সুদখোর গরিবকে ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ খাওয়া যার অভ্যাস, এবং অর্থ পাচার করে যে এত অর্থশালী সম্পদশালী হয়েছে, বিদেশি মিডিয়ার সাথে যখন কথা বলেন যেন কিচ্ছু জানেন না, ভাজা মাছটা উল্টে খেতে পারে না, তারা মামলা করতে পারে। আর মামলাটা করবে কোথায়? ন্যায় বিচার চাওয়ার কি কোনো অধিকার দেশে আছে? যারা অগ্নিসংযোগ করেছে, লুটপাট করেছে, মানুষ হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, আমাদের আওয়ামী লীগ নেতা কর্মী এবং পুলিশ হত্যা করে পা বেঁধে ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রেখেছে, গাছের সাথে ঝুলিয়ে রেখে অত্যাচার করেছে। বঙ্গবন্ধু ভবনে 15ই আগস্ট পুষ্পমাল্য দিতে গেল, সে অপরাধে পিটাতে পিটাতে আমাদের যুবলীগের এক নেতাকে মেরেই ফেলে দিল। এবং মেয়েদের উপর যেভাবে অত্যাচার, নির্যাতন, আর তাছাড়া কেউ যদি আন্দোলন সংগ্রাম করতে যায় তাদের উপর জুলুম, তাদের উপরে সাউন্ড গ্রেনেড, বোমা, লাঠিচার্জ, পানি মারা। আপনারা দেখছেন যে একটা শিক্ষক তার ছোট বাচ্চা নিয়ে, শিক্ষয়িত্রী, তাকে পানি মারলো, ওইভাবে বাচ্চাটা কিরকম ভীত হয়ে গেল, ওই অবস্থায় গ্রেপ্তারও করলো। মাদ্রাসার শিক্ষকদের উপর আক্রমণ, 2 জন তো মারাই গেল। শ্রমিকরা আন্দোলন করলে সেখানে গুলি করে মানুষ মারলো, কাউকে তো এক মুহূর্ত দাঁড়াতে দেয়নি। কিন্তু জুলাই মাসের 7 তারিখ থেকে যখন এই ছাত্ররা আন্দোলন করলো, ছাত্র ছাত্রী সবাই মিলে মাঠে নামলো, কই আমি তো ক্ষমতায় ছিলাম, আমরা তো তাদের উপরে লাঠিচার্জও করিনি, গোলাগুলিও করা হয়নি, সাউন্ড গ্রেনেডও মারা হয়নি, কিছুই করা হয়নি। তারা একেবারে যতক্ষণ পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে ছিল, মিটিং করছে, সেটা করা হয়েছে, এবং পুলিশ তো তাদেরকে সহযোগিতা করেছে। অথচ আমরা হয়ে গেলাম স্বৈরাচার, আর তারা হয়ে গেল সাধু। আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে এ পর্যন্ত যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে, এই যে ছাত্র হত্যা, যখন এই 6 জন মারা গেল, আমি সাথে সাথে উচ্চ আদালতের জজ সাহেবদের দিয়ে, হাইকোর্টের জজ দিয়ে আমি তদন্ত কমিশন গঠন করে দিলাম। আমার প্রশ্ন, সেই তদন্ত কমিশনকে কেন ইউনূস অবৈধভাবে, অসাংবিধানিকভাবে জোর করে ক্ষমতা দখল করে সেই তদন্ত কেন বন্ধ করলো? যে বুলেটে প্রায় 60% অর্থাৎ 60% মানুষ মারা গেছে, সে বুলেট তো পুলিশ ব্যবহার করে না, আর্মি ব্যবহার করে না, মিডিয়া ব্যবহার করে না। তো এই অস্ত্র কাদের হাতে? আমি জানি না। আজকে আমাদের যৌথ বাহিনী আছে, সেনাবাহিনী ডিপ্লয় আছে, তারা কেন এই অস্ত্রগুলি উদ্ধার করছে না? পুলিশের যে হাজার হাজার অস্ত্র লুটপাট হয়ে গেল, 450 পুলিশ স্টেশনে আগুন দেওয়া হলো, পুড়ে ফেলা হলো। তো
সেখানে পুলিশ সহ পুড়িয়ে মারা হলো। একটা প্রেগনেন্ট মেয়ে, তাকে পর্যন্ত পিছিয়ে পিছিয়ে হত্যা করা হয়েছে। তো কোনো মানুষ মানে মনে হচ্ছে বাংলাদেশ ব্যাপী এখন ধর্ষণের উৎসব, মাদক ব্যবসা, ডাকাতি, হত্যাকাণ্ড, লুটপাট, চুরি, যে কেউ যে কোনো বাড়ি ঢুকে যাচ্ছে, লুটপাট করে নিয়ে যাচ্ছে। কি তারা ছাত্র, তারা সম্মানীয়, তাদের সব অধিকার আছে। এই অধিকার তাদের কি দিল? আর মব জাস্টিসের নামে মানুষ মারা। আইন কারো হাতে নিজের হাতে তুলে নেওয়া, এটা সম্পূর্ণভাবে অনৈতিক এবং এগুলি ফৌজদারি অপরাধ। কিন্তু কে বিচার করবে? যত অপরাধীদের তো জেলখানা থেকে মুক্তি দিয়ে দিয়েছে, যেখানে কোনো বিচার আচার নাই, কিচ্ছু নাই, সামাজিক নিরাপত্তা নাই, সাংস্কৃতিক স্বাধীনতা নাই, খেলাধুলা সব শেষ, অর্থনীতি একেবারে ধ্বংসের মুখে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা নাই, মানুষের কাজ নাই, একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ, গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সব বন্ধ। আর আওয়ামী লীগ নেতাদের যত ইন্ডাস্ট্রি যা ছিল সেগুলো তো এমনিই ধ্বংস করে দিয়েছে, ওটা বন্ধ করে দিচ্ছে। আজকে হাজার হাজার শ্রমিক বেকার, দিনমজুর কাজ পায় না। এই অবস্থা সারা দেশে চলছে। কাজী এইভাবে আমরা রক্ত দিয়ে কেন আমাদের স্বাধীনতা, অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে যে দেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, সেই দেশকে আমরা ধ্বংস দিতে পারি না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন, ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, যা আমরা ঘোষণা দিয়েছিলাম 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, ইনশাল্লাহ আমরা তা করতে পারবো। তার আগে এই দুঃশাসন থেকে, এই খুনি ইউনূসের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। তার জন্য যে যেখানে যেভাবে পারেন জনমত সৃষ্টি করেন, মানুষই আমাদের একমাত্র শক্তি, আর কেউ না। কাজে সেই মানুষকে নিয়ে আমাদের নামতে হবে। বারবার মানুষকে নিয়েই কিন্তু ক্ষমতা এসেছে, এটা মাথায় রাখতে হবে। তো সবাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে রমজান মাসের মোবারকবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।